অর্গানিক কেমিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে কার্বোক্যাটায়ন্স একটা অন্যতম ইম্পর্টেন্ট টপিকস, যেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন নিট এক্সাম, এমস, জেই, জেনপাস বিভিন্ন এক্সামেতে আমরা দেখতে পাই যে কার্বোক্যাটায়ন্স থেকে কোনো না কোনো কোশ্চেন আসেই। সেই জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো সেই টপিক সম্বন্ধে আজকে আমরা জানবো। তো প্রথমে আমাদের মাথায় আসবে তাহলে কার্বোক্যাটায়ন্স কি, হোয়াট ইজ কার্বোক্যাটায়ন্স। কার্বোক্যাটায়ন্স আসলে কি না, কার্বোক্যাটায়ন্স হচ্ছে রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস। কার্বোক্যাটায়ন্সকে বলা হচ্ছে কি রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস। কার্বোক্যাটায়ন্স আর রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস অ্যান্ড ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। এর অর্থ কি না, কার্বোক্যাটায়ন যদি আমরা দেখি তাহলে এখানে দুটো পার্ট আমরা এটাকে স্প্লিট করে নিচ্ছি, একটা হচ্ছে কার্বো আর একটা হচ্ছে ক্যাটায়ন্স। তাহলে কার্বো আর ক্যাটায়ন্স তার মানে হচ্ছে কি আমরা ক্যাটায়ন্স আগে জানি। যেমন ক্যাটায়ন্স কিভাবে তৈরি হয়, যদি আমি সোডিয়াম একটা মেটালকে নিই, সেই মেটাল যদি একটা ইলেকট্রন লস করে দেয় তাহলে সেখানে আমরা কি পাই, ক্যাটায়ন পাই, অর্থাৎ Na+ পেয়ে গেলাম। তাহলে লস অফ ইলেকট্রনের মাধ্যমে আমরা কি পাচ্ছি, ক্যাটায়ন পাচ্ছি। তাহলে এটাকে কার্বোক্যাটায়ন বলা হচ্ছে কেন না, কার্বোক্যাটায়ন্স বলার কারণটা হচ্ছে কি এখানে কার্বনের মাথায় পজিটিভ চার্জ রয়েছে। তাহলে কার্বনের মাথায় পজিটিভ চার্জ রয়েছে বলেই এটাকে কি বলা হচ্ছে, কার্বোক্যাটায়ন্স বলা হচ্ছে। যেটা তৈরি হয় কিভাবে না, আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল নিয়ে নিই, CH3Cl মিথাইল ক্লোরাইড। তাহলে এই মিথাইল ক্লোরাইডের যে বন্ডেড ইলেকট্রনটা সেটার কি হচ্ছে, হেটারোলাইটিক ক্লিভেজ হচ্ছে। হেটারোলাইটিক ক্লিভেজ মানে কি পুরোপুরি বন্ডেড যে ইলেকট্রনটা সেটা একটা অ্যাটম নিয়ে নেবে। তাহলে এখানে ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য সে নিয়ে নিল, দিয়ে সেখানে আমরা কি পেলাম, CH3 পজিটিভ চার্জ প্লাস Cl মাইনাস। তাহলে এইভাবে আমরা কি পেলাম, কার্বোক্যাটায়ন পেলাম, অর্থাৎ হেটারোলাইটিক ক্লিভেজ, হেটারোলাইটিক বন্ডের হেটারোলাইটিক ক্লিভেজের ফলে কার্বোক্যাটায়ন পাওয়া যায়। বেশ, তাহলে কার্বোক্যাটায়নকে রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস বলা হচ্ছে কেন, তাহলে যে কোনো রিয়াকশনে কি আমরা দেখতে পাই যে রিঅ্যাক্ট্যান্ট থেকে কি তৈরি হয়, প্রোডাক্ট তৈরি হয়। তাহলে এই রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট পাওয়ার আগে একটা যৌগ তৈরি হয় মাঝে। রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যাওয়ার আগে মাঝে একটা যৌগ তৈরি হয়ে যায়, যেটাকেই বলা হচ্ছে কি ইন্টারমিডিয়েটস। তাহলে এখানে আমার কার্বোক্যাটায়ন্স হচ্ছে কি একটা রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস। তাহলে সেই রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস থেকেই আমরা কি পাচ্ছি, প্রোডাক্ট তৈরি হচ্ছে। আচ্ছা, এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস বলা হচ্ছে কারণ হচ্ছে কি এখানে এই যে কার্বন অ্যাটম তার কি রয়েছে, ইলেকট্রনের ঘাটতি রয়েছে। কিভাবে, কারণ কার্বন যখন এখানে ছিল সেখানে তার কি ছিল, অক্টেট ফিল ছিল, কার্বনের অক্টেট ফিল ছিল, কিন্তু যখন CH3+ হয়ে গেল তখন কি রয়েছে, তার ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা ড্র করি তাহলে কি পাবো, এরকম পাবো। তাহলে কি কার্বনে কটা ইলেকট্রন রয়েছে, এখানে 2, 2 4, 2 6, তাহলে এখানে 6টা ইলেকট্রন রয়েছে। সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট বলা হচ্ছে, ইলেকট্রনের ঘাটতি রয়েছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস বলা হচ্ছে। কারণ এর হচ্ছে কি যখন এখানে ছিল কার্বন তখন তার অক্টেট ফিল ছিল, কিন্তু যখন কার্বোক্যাটায়ন যে ইন্টারমিডিয়েটস তৈরি হলো তখন কিন্তু তার দুটো ইলেকট্রন চলে গেছে কার কাছে, ক্লোরিনের কাছে চলে গেছে, তখন তার ইলেকট্রন চলে গেছে ক্লোরিনের কাছে। সেই জন্য কি হয়ে গেছে, এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেছে। তাহলে এখানে কটা ইলেকট্রন রয়েছে, 6 ইলেকট্রন রয়েছে, লেস দেন 8। সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট বলা হচ্ছে। নেক্সট, টাইপস অফ কার্বোক্যাটায়ন্স। কার্বোক্যাটায়ন্স আর 4 টাইপস। কি কি সেগুলো না, কার্বোক্যাটায়ন্স 4 টাইপস, সেটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি। তাহলে হাউ we can classify carbocations as 0 degree, 1 degree, 2 degree and 3 degree. তাহলে on the basis of attachment. As for example, 0 degree carbocation CH3+। তাহলে এখানে এই যে কার্বন অ্যাটম
কোনো কার্বন আর আদার কোনো কার্বন অ্যাটমের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ নেই, সেই কারণে এটাকে কি বলা হবে, 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলা হবে। তাহলে যটা কার্বনের সাথে অ্যাটাচ থাকবে সেই অনুযায়ী সেটা তার টাইপস হবে, সেটা 1 ডিগ্রি হবে নাকি 2 ডিগ্রি হবে না 3 ডিগ্রি হবে, সেটার সাহায্যেই বলা হবে। যেমন ইথাইল কার্বোক্যাটায়ন, তাহলে এই যে কার্বোক্যাটায়ন, এই যে কার্বন যার মাথায় পজিটিভ চার্জ রয়েছে, সেই কার্বনটা ডাইরেক্টলি কটা কার্বনের সাথে যুক্ত রয়েছে না, দেখতে পাচ্ছি কি একটা রয়েছে, সেই জন্যই কি হয়ে গেল, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেল। ফর 2 ডিগ্রির ক্ষেত্রে একই রকম কি হবে, দুটো কার্বন অ্যাটমের সাথে যুক্ত থাকবে, দুটো কার্বন অ্যাটমের সাথে যুক্ত থাকবে। তাহলে এই যে ডাইরেক্টলি কি রয়েছে, দুটো কার্বনের সাথে যুক্ত রয়েছে, দুটো কার্বনের সাথে যুক্ত রয়েছে, সেই জন্য এটাকে কি বলা হবে, 2 ডিগ্রি বলা হবে। আর 3 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, ডাইরেক্ট ডাইরেক্ট করার সাথে যুক্ত রয়েছে সেটা দেখতে হবে, ডাইরেক্ট। তাহলে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, টোটাল এই যে কার্বন অ্যাটম যার মাথায় পজিটিভ চার্জ রয়েছে, সে কি রয়েছে, ডাইরেক্ট 3টে কার্বনের সাথে যুক্ত রয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি 3 ডিগ্রি। তাহলে আমরা কার্বোক্যাটায়নকে ক্লাসিফাইড করলাম কিসের ভিত্তিতে না, সেটা কটা কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে তার ভিত্তিতে। যখন কোনো কার্বনের সাথে অ্যাটাচ নেই তখন সেটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি, যদি একটা কার্বনের সাথে অ্যাটাচ থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি 1 ডিগ্রি, যদি দুটো কার্বনের সাথে অ্যাটাচ থাকে তখন সেটাকে বলা হচ্ছে 2 ডিগ্রি, আর যখন 3টে কার্বনের সাথে অ্যাটাচ থাকছে তখন সেটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে এই কার্বোক্যাটায়ন্সের স্টেবিলিটি জন্য আমাদের কিছু এফেক্ট সম্বন্ধে জানতে হয়, যে কি কি এফেক্ট থাকে যেটা হচ্ছে কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজড করে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম হচ্ছে কি কার্বোক্যাটায়ন হচ্ছে কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, তাহলে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, তার মানে যে সমস্ত এফেক্ট কি করবে, ওই ইলেকট্রনের ঘাটতিটা মেটাতে পারবে তারাই কি করবে, এই কার্বোক্যাটায়নকে স্থায়ী করতে পারবে। তাহলে সেই এফেক্টগুলো কি কি রয়েছে না, সেই এফেক্টের মধ্যে রয়েছে আমার, সেই এফেক্টের মধ্যে রয়েছে রেজোনেন্স, রেজোনেন্স এফেক্ট। এই রেজোনেন্সের মধ্যে আবার রেজোনেন্স আমরা তো দু ধরনের দেখতে পাই, একটা কি রয়েছে প্লাস আর একটা কি রয়েছে মাইনাস আর। তাহলে প্লাস আর যে রেজোনেন্সটা হবে তার মাধ্যমে কি হবে না, কার্বোক্যাটায়ন স্টেবিলাইজড হবে, কিন্তু যদি তার মধ্যে মাইনাস আর থাকে তাহলে কিন্তু সেটা আবার ডিস্টেবিলাইজড হয়ে যাবে। এর মানে আবার কি হলো, তাহলে এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিচ্ছি। যেমন সাপোজ আমি ধরে নিচ্ছি CH2 প্লাস OH। তাহলে এখানে এই যে কার্বোক্যাটায়ন তার সাথে কি রয়েছে OH, কি ফাংশনাল গ্রুপ, এটা অ্যালকোহল ফাংশনাল গ্রুপ। তাহলে এর যে লোন পেয়ার কি করবে, এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। অ্যাকচুয়ালি এটাকে কি বলা হয়, মেসোমেরিক এফেক্ট বলা হয়। তাহলে রেজোনেন্স আর মেসোমেরিক এফেক্টের মধ্যে ডিফারেন্স কি না, রেজোনেন্সের ক্ষেত্রে পাই ইলেকট্রনের মুভমেন্ট হয়, আর মেসোমেরিক এফেক্টের ক্ষেত্রে মেসোমেরিক এফেক্ট বা মেসোমেরিক এফেক্টটাও হচ্ছে কি একটা রেজোনেন্স, কিন্তু সেখানে কি হয় না, সেখানে কোনো হেটার অ্যাটম অ্যাটাচ থাকে, সেখানে কোনো হেটার অ্যাটম থাকে, যেমন এখানে হেটার অ্যাটম যুক্ত রয়েছে, তার যে লোন পেয়ার সেটা কনজুগেশনে যাচ্ছে। তো এটাই হচ্ছে রেজোনেন্স আর মেসোমেরিকের মধ্যে ডিফারেন্স। তার মানে আমরা বলতে পারি সমস্ত মেসোমেরিক এফেক্টই রেজোনেন্স এফেক্ট, কিন্তু সমস্ত রেজোনেন্স এফেক্ট কিন্তু মেসোমেরিক নয়, অর্থাৎ রিভার্সটা কিন্তু ট্রু নয়। ঠিক আছে, তাহলে এখানে যেটা হয়ে যাবে সেটা কি হবে, CH2 বন্ড OH। তাহলে যেহেতু এখান থেকে লোন পেয়ার ইলেকট্রন চলে গেছে সেই জন্য অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ। তাহলে এখানে কি আলফা হাইড্রোজেন সেখানে কাউন্ট করা হয়, আলফা হাইড্রোজেনের সংখ্যা যদি বাড়ে তাহলে কি স্টেবিলিটি বাড়বে, সেই জন্য লেখা হয়েছে স্টেবিলিটি কি হয় না, যদি নাম্বার অফ আলফা হাইড্রোজেন যদি বাড়ে ফর হাইপার কনজুগেশনের ক্ষেত্রে তাহলে কি হয়, তার স্টেবিলিটিও বেশি হয়। মানে যার আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি হবে সেখানে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারও বেশি পাবো, সেক্ষেত্রে তার স্টেবিলিটিও বেশি হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল নিয়ে নিই, CH2 প্লাস, তাহলে এখানে এই যে কার্বোক্যাটায়ন যার মাথায় পজিটিভ চার্জ রয়েছে তার পাশের যে কার্বন সেটা কি হয়ে যাবে আমার আলফা কার্বন, তার সাথে যে হাইড্রোজেনগুলো থাকবে সেটাকে কি বলা হবে আলফা হাইড্রোজেন।
তাহলে এখানে কতগুলো হাইড্রোজেন রয়েছে দেখতে পাচ্ছি কি 3টে রয়েছে, সেই জন্য এটাকে কি বলবো 3 আলফা হাইড্রোজেন। তাহলে এইভাবে আলফা হাইড্রোজেন বের করা হয়, আলফা কার্বনে কতগুলো হাইড্রোজেন রয়েছে সেই দেখে। বেশ, নেক্সট যে এফেক্টটা রয়েছে সেটা হচ্ছে কি ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে ইন্ডাকটিভ এফেক্টের মধ্যে ইন্ডাকটিভ আমরা জানি কি দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে কি প্লাস আই আর একটা হচ্ছে কি মাইনাস আই। তাহলে এর মধ্যে প্লাস আই যে এফেক্টটা সেটা কি করে না কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজড করে, কিন্তু মাইনাস আই সেটা কি করে দেয় কার্বোক্যাটায়নকে ডিস্টেবিলাইজড আরো বেশি করে ডিস্টেবিলাইজড করে দেয়, অর্থাৎ আরো বেশি অস্থায়ী করে দেয় সেটা। কেন? কারণ আমরা একটু আগেই দেখেছি যে কার্বোক্যাটায়ন একটা কি ইলেকট্রন ডেফিসিয়েন্স পেয়েছে। যেমন আমি যদি এক্সাম্পল নিয়ে নিই CH3 CH প্লাস তার সাথে CH3 একটা গ্রুপ দিলাম, তাহলে এখানে দুটো CH3 হচ্ছে কি না প্লাস আই এফেক্ট দেখাবে, প্লাস আই এফেক্টের মাধ্যমে এটাকে স্টেবিলাইজড করবে। আচ্ছা, তাহলে এখানেই যদি আমরা এই ধরনের নিয়ে নিই CH3 CH2 CH3 CH2 প্লাস CH3 CH তার সাথে আমি নিয়ে নিলাম NO2 NO2। তাহলে এখানে NO2 হচ্ছে কি দেখায় মাইনাস আই এফেক্ট দেখায়, মাইনাস আই এফেক্ট দেবে। তার মানে কি হবে এই যে পজিটিভ চার্জ সেটাকে আরো বেশি কি করবে ডিস্টেবিলাইজ করে দেবে, ইলেকট্রন ডেন্সিটিকে আরো নিজের দিকে টেনে দিয়ে এটাকে আরো বেশি করে পজিটিভ করে দেবে, যার মানে এটা আরো বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাবে, সেই জন্য এটা ডিস্টেবিলাইজড হয়ে যাবে। আর এক্ষেত্রে CH3 গ্রুপ কি করে এরা আছে প্লাস আই এফেক্ট দেখাবে, তার মাধ্যমে এটাকে স্টেবিলাইজড করবে। তাহলে এইভাবে ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে কি হয় কার্বোক্যাটায়ন স্টেবিলাইজড হয়। বেশ, তাহলে কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখবো যার সাহায্যে আরো ক্লিয়ার হয়ে যাবে। বেশ, তাহলে প্রথম যেটা আছে CH3, ফার্স্ট CH3, তারপরে CH3 CH2, তারপরে কি আছে CH3 CH CH3, তারপরে CH3 কার্বনের সাথে 3টে কার্বন অ্যাটাচড রয়েছে। বেশ, তাহলে প্রথমের যে কার্বনটা সেটা কি আছে কোনো কার্বনের সাথে অ্যাটাচ নেই, তার মানে এটা কত ডিগ্রি, এটা হয়ে গেল আমার 0 ডিগ্রি কার্বন। নেক্সট এই কার্বন কটার সাথে যুক্ত রয়েছে একটার সাথে, তার মানে এটা হয়ে গেল কি আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এই কার্বন অ্যাটম কি রয়েছে দুটো কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ রয়েছে, তার মানে এটা হয়ে গেল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। থার্ড ফোর্থ যেটা রয়েছে সেটা কটা কার্বনের সাথে যুক্ত রয়েছে 1 2 3, তার মানে এটা আমার হয়ে গেল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এখানে রেজোনেন্স তো পসিবল নয়, তারপরের যে এফেক্টটা কি ছিল হাইপার কনজুগেশন দেখবো। তাহলে হাইপার কনজুগেশন হবে, হ্যাঁ অবশ্যই হবে, এখানে আলফা হাইড্রোজেন তো রয়েছে। আচ্ছা, এবার যদি 0 ডিগ্রির ক্ষেত্রে দেখি তাহলে 0 ডিগ্রির ক্ষেত্রে কোনো আলফা কার্বন নেই, সেই জন্য এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে এর ক্ষেত্রে 0 আলফা হাইড্রোজেন, কোনো আলফা হাইড্রোজেন নেই। আচ্ছা, এর ক্ষেত্রে যদি দেখি কি হবে তাহলে এটা হচ্ছে আমার আলফা কার্বন, এটা হয়ে গেল আলফা কার্বন। তাহলে আলফা কার্বন, সেই জন্য এখানে কি রয়েছে কটা হাইড্রোজেন রয়েছে সেখানে 3টে আলফা হাইড্রোজেন রয়েছে। আচ্ছা, এর ক্ষেত্রে যদি দেখি তাহলে এই যে কার্বন তার সাথে ডাইরেক্টলি অ্যাটাচ রয়েছে কি এটা, সেই জন্য এটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন। তাহলে কটা টোটাল হাইড্রোজেন রয়েছে 3 3 6, 3 3 6, তাহলে 6 আলফা হাইড্রোজেন। তাহলে এখানে রয়েছে 6টা আলফা হাইড্রোজেন, 6টা আলফা হাইড্রোজেন। আচ্ছা, এটার ক্ষেত্রে এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, তার সাথে যে হাইড্রোজেনগুলো রয়েছে সেগুলো কি আলফা হাইড্রোজেন। টোটাল কটা রয়েছে 3 3 3, টোটাল 9 আলফা হাইড্রোজেন। তাহলে যত আলফা হাইড্রোজেনের সংখ্যা বাড়বে ততই কি হবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হবে, সেই জন্য এখানে অর্ডারটা কি হয়ে যাবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তার সবচেয়ে বেশি, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, দেন 0 ডিগ্রি। সেই কারণে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি এটা হয় 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, দেন 0 ডিগ্রি। নেক্সট, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে তোমরা ভিডিওটাকে পজ করে এটা বের করো কি হবে, একই রকম ভাবে করো এটা। আচ্ছা দেখো,
তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত রয়েছে? একটা। বেশ, তাহলে এটা হচ্ছে কি আলফা কার্বন। এখানে কটা হাইড্রোজেন রয়েছে? তিনটে, তাহলে 3 আলফা হাইড্রোজেন। বেশ, দ্বিতীয়টার ক্ষেত্রে যদি দেখি, দ্বিতীয়টা কটা কার্বনের সাথে যুক্ত রয়েছে? একটা কার্বন, তার মানে এটা হচ্ছে কি 1 ডিগ্রি। আচ্ছা, এটাও 1 ডিগ্রি। আর এখানে যদি দেখি এই যে কার্বন ডাইরেক্টলি কটার সাথে যুক্ত রয়েছে? একটার সাথে যুক্ত রয়েছে, সেই জন্য 1 ডিগ্রি। ঠিক আছে, সবসময় ডাইরেক্ট কটার সাথে যুক্ত হয়েছে সেই অনুযায়ী সেটা হচ্ছে কত ডিগ্রি সেটা হবে। ঠিক আছে, তারপরে কোন কটা কার্বন আছে সেটা দেখার দরকার নেই, ডাইরেক্টলি কটা কার্বনের সাথে যুক্ত আছে সেই অনুযায়ী সেটা তার ক্যাটাগরাইজ, মানে সেটা টাইপস হবে, 1 ডিগ্রি হবে না 2 ডিগ্রি হবে সেটা। তাহলে এটা 1 ডিগ্রি, প্রত্যেকটাই 1 ডিগ্রি। তাহলে এখানে কিভাবে করব? তাহলে সেই জন্য এখানে তো রেজোনেন্স হবে না, তাহলে তারপরের যে এফেক্টটা আসবে কি হাইপার কনজুগেশন। তাহলে এক্ষেত্রে কি রয়েছে? তিনটে আলফা হাইড্রোজেন রয়েছে, এক্ষেত্রে দুটো আলফা হাইড্রোজেন রয়েছে। এই যে কার্বন, আলফা কার্বন, সেখানে দুটো আলফা হাইড্রোজেন রয়েছে। আর এটার ক্ষেত্রেও কি রয়েছে? দুটো আলফা হাইড্রোজেন রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি, পি হচ্ছে কি হবে? সবচেয়ে বেশি হবে, কারণ তিনটে আলফা হাইড্রোজেন রয়েছে। কিন্তু কিউ আর এখানে আর, কিউ আর এর মধ্যে গন্ডগোল হয়ে গেছে। কেন না? এক্ষেত্রেও দুটো আলফা হাইড্রোজেন, এরও রয়েছে, এরও দুটো আলফা হাইড্রোজেন রয়েছে। তাহলে কিভাবে স্টেবিলিটি বিচার করব? সেই জন্য নেক্সট যে এফেক্টটা আসছে সেটা হচ্ছে কি ইন্ডাকটিভ। তাহলে যেখানে হাইপার কনজুগেশনের মাধ্যমে আমরা সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারলাম না, তারপরের এফেক্টটা কোথায় চলে আসবে? ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট কি বলেছি? যে যত সেখানে অ্যালকিল গ্রুপের সংখ্যা বাড়বে তার ইন্ডাকটিভ এফেক্ট তত বেশি হবে। তাহলে CH3 CH2 CH2 কি করবে? এই ইলেকট্রন ডেন্সিটাকে তত বেশি পুশ করবে কার দিকে? এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনের দিকে। কিন্তু এক্ষেত্রে কি রয়েছে? CH3 CH2, তাহলে ইথাইল রয়েছে, এখানে ইথাইল রয়েছে, আর এখানে কি রয়েছে? প্রোপাইল রয়েছে। তাহলে প্রোপাইলের ইন্ডাকটিভ এফেক্ট কি হয়? বেশি হয় কার তুলনায়? ইথাইলের তুলনায়। সেই জন্য আর আর কিউ এর মধ্যে যদি তুলনা করা হয় তাহলে সেটা কি হয়ে যাবে? আর এর বেশি হবে কার তুলনায়? কিউ এর তুলনায়। তার মানে পি, পিটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম কার মাধ্যমে? হাইপার কনজুগেশনের মাধ্যমে। আর 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 কিউটাকে আমরা করলাম ইন্ডাকটিভ এফেক্ট, প্লাস আই এফেক্টের সাহায্যে। আচ্ছা, নেক্সট 3। তাহলে 3 যদি দেখি কি রয়েছে? CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, তারপরে এটা রয়েছে 3 নম্বর। তাহলে এদের মধ্যে যদি দেখা হয় কি দেখতে পাবো? যে প্রথমটার ক্ষেত্রে কি হবে? রেজোনেন্স পসিবল। ঠিক আছে, ফার্স্টের ক্ষেত্রে রেজোনেন্স পসিবল হবে কিরকম? CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস। তাহলে এখানের যে পাই বন্ডটা শিফট হয়ে যাবে, এখানে কনজুগেশনে রয়েছে। তাহলে নেক্সট যে স্ট্রাকচারটা হবে রেজোনেটিং স্ট্রাকচার, CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। যেহেতু পাই বন্ড বা পাই ইলেকট্রন শিফট হয়ে গেছে এখানে, তার মানে এখানে কি হয়েছে? কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেছে, পজিটিভ চার্জটা কোথায় আসবে? এর মাথায় চলে আসবে। তাহলে এখানে কি পেয়েছি? দুটো রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া গেছে। তার মানে আবার 2 আর 3 মধ্যে দেখি তাহলে কোনো রেজোনেন্স হবে না। তাহলে রেজোনেন্স এফেক্ট স্টেবিলাইজ করার জন্য সবচেয়ে বেশি তার ক্ষমতা রয়েছে, সেই জন্য কি হয়ে গেল? 1 2 আর 3 তুলনায় জিতে গেল। একের সবচেয়ে বেশি হবে 2 আর 3 তুলনায়। আচ্ছা, এবারে 2 আর 3 মধ্যে যদি দেখি তাহলে এই যে কার্বন, কটা কার্বনের সাথে যুক্ত রয়েছে? দুটো কার্বনের সাথে। ঠিক আছে, এটা যদি খুলে লেখা হয় তাহলে কি দেখবো? CH3 হোল 2 মানে কি? এর সাথে একটা CH3 আছে, এইদিকে CH3, মাথায় পজিটিভ চার্জ। তাহলে ডাইরেক্টলি দুটো কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে, তার মানে এটা হচ্ছে কি আলফা কার্বন। তার সাথে যে হাইড্রোজেন সেগুলোকে কি বলে? আলফা হাইড্রোজেন। টোটাল কটা রয়েছে? 6 আলফা হাইড্রোজেন। আচ্ছা, এটার ক্ষেত্রে যদি দেখি তাহলে এটা আমরা যদি না এটাকে স্ট্রাকচারটা খুলে রেখি তাহলে দেখতে পাবো কি ভুল করে আমরা এটা করে দেবো কি 9 আলফা হাইড্রোজেন। 9 আর তাড়াতাড়ি করতে গিয়ে 9 আলফা হাইড্রোজেন করে দেবো, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। এই কার্বনের সাথে এই যে কার্বনটা সেটা হচ্ছে কি আলফা কার্বন, এই কার্বনটা আলফা কার্বন, তার সাথে কোনো ডাইরেক্টলি কোনো হাইড্রোজেন নেই। ঠিক আছে, তাহলে এটাকে যদি খুলে লেখা হয় তাহলে কি দেখতে পাবো? CH2
প্লাস এইদিকে কি রয়েছে CH3 CH3 CH3। তাহলে এই কার্বনে কোনো ডাইরেক্টলি হাইড্রোজেন নেই, এটা হচ্ছে আমার আলফা কার্বন। সেই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, সেই জন্য আলফা হাইড্রোজেন এখানে নেই। ঠিক আছে, এগুলো তার পরের কার্বন, মানে এগুলো কিছু বিটা কার্বন রয়েছে, বিটা কার্বনে হাইড্রোজেন রয়েছে, বিটা হাইড্রোজেন। তাহলে হাইপার কনজুগেটে শুধুমাত্র আলফা হাইড্রোজেন পার্টিসিপেট করে, বিটা নয়। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু হাইপার কনজুগেশন পসিবল নয়। ঠিক আছে, তাহলে এখানে হাইপার কনজুগেশন হবে না, শুধুমাত্র এটা ইন্ডাকটিভিটির মাধ্যমে স্টেবিলাইজড হবে। সেই কারণে কি হয়ে গেল, 2 জিতে গেল 3-এর তুলনায়। তাহলে 1 গ্রেটার দেন 2, 3 হচ্ছে কি হবে, সবচেয়ে লিস্ট হবে, এই অর্ডার হবে। আচ্ছা, তারপরে 4-এরটা যদি দেখি, 4-এরটা এটা আমরা একটু আগেই করলাম। তাহলে এর ক্ষেত্রে দুটো রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাচ্ছে, আর এটাকে কি বলা হয়, বেনজাইল। এটার নাম হচ্ছে কি, বেনজাইল কার্বোক্যাটায়ন। এটাকে বলা হবে বেনজাইল কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন। তাহলে এক্ষেত্রে রেজোনেটিং স্ট্রাকচারটা আমরা নেক্সট দেখে নিচ্ছি। তাহলে এর ক্ষেত্রে কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার হবে, এর ক্ষেত্রে রেজোনেটিং স্ট্রাকচার যদি দেখি, তাহলে এখানে 5টা রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাবে, 5। তাহলে কটা পেয়েছি, 5 রেজোনেটিং স্ট্রাকচার, 5 রেজোনেটিং স্ট্রাকচার এখানে হবে। তাহলে প্রথমে কি হচ্ছে, এখান থেকে পাই ইলেকট্রন শিফট হয়ে এখানে গেছলো। ঠিক আছে, তাহলে এখানে ডবল বন্ড হয়ে গেছে। আচ্ছা, যেহেতু এখান থেকে শিফট হয়ে চলে গেছে, সেই জন্য হচ্ছে কি এখানে পজিটিভ চার্জ এসে গেছে। নেক্সট কি হবে, এই যে পাই ইলেকট্রন শিফট হবে এখানে, এখানে গেল, তাহলে পাই বন্ডটা এখানে চলে গেল, সেই জন্য এখান থেকে শিফট হয়ে গেছে ইলেকট্রন, সেই জন্য এখানে পজিটিভ। তাহলে এইভাবে আমরা কি পেয়েছি, 5টা রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছি। তাহলে যদি নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার যদি বাড়ে, তাহলে কি হবে, তার স্টেবিলিটিও বাড়বে, স্টেবিলিটিও বাড়বে। সেই জন্য কি হয়ে যাবে, 5-এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি হয়েছে, 5টা রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছি, আর এটার ক্ষেত্রে 2টো, সেই জন্য স্টেবিলিটি কি হবে, 5, অর্থাৎ বেনজাইল কার্বোক্যাটায়ন বেশি হবে 4-এর তুলনায়। যে